অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন। উপদেষ্টা পরিষদের বৈঠক। ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, জানালেন আইন উপদেষ্টা। সারা দেশে নয়, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। বেক্সিমকোর সব সম্পত্তি দেখাশোনার তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে। এবং এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। কাল খুলছে কাজীপাড়া স্টেশন। মেরামতে খরচ মাত্র 20 লাখ টাকা। মিরপুর 10 চালু হতে লাগবে আরও সময়, জানালেন ব্যবস্থাপনা পরিচালক। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় 6 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। তদন্ত করতে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দল। প্রবলেম সমস্যা ছিল, মানসিক সমস্যা। ও এখানে ওখানে থাকতো, কখনো খোঁজ পাইতাম কখনো পাইতাম না। একটা মানুষকে মাইরা তারপর তাকে পানি ভাত খাওয়াই আবার মারতেছে, এটা কি মানসিক? মানে ওর থেকেও তো যারা মারছে তারা তো আরো অসুস্থ মস্তিষ্কের মানুষ। ঘটনাটিতে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে, আর একটা হলো আইনি প্রক্রিয়া চলছে। আমরা এই ডিসি ক্রাইম, এডিসি ক্রাইম, শাহবাগ থানা, ওনাদের সাথে ওভার টেলিফোন কথা হয়েছে। তাদেরকে আমরা আসতে বলেছি, কত দ্রুত তারা এদের গ্রেপ্তার করতে পারে। এমন হত্যাকাণ্ড ও মব জাস্টিসের নিন্দা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান। তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেব না। এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা অভিযোগ করে বলেন, হল প্রশাসনের ব্যর্থতায় এমন ঘটনা ঘটেছে। তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী। কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। তোফাজ্জল হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা জালাল মিয়া সহ 5 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রক্টোরিয়াল বডি তাদেরকে হস্তান্তর করছে আমাদের কাছে। এটা তদন্তে বের হয়ে আসবে আসলে কি উদ্দেশ্যে, কারা কি কারণে এই ঘটনাটা ঘটালো এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত। বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন তোফাজ্জল হোসেন। সড়ক দুর্ঘটনায় 8 বছর আগে মারা যান বাবা। লিভার ক্যান্সারে মা মারা যান 5 বছর হলো। একমাত্র ভাইকেও হারান এই বছরই। এরপরই মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েন তোফাজ্জল। তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা সারা দেশে বিচার বহির্ভূত সব হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত রাতে হওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত করে এর পেছনে কারা জড়িত তা বের করার দাবি জানান। প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও। গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লা হত্যাকাণ্ডে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। মোজাফফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। বিচার বহির্ভূতভাবে শামীম হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
যখন পুলিশের নিরাপত্তায় তাকে গাড়িতে তোলা হচ্ছিল তখনও দেখেছি আমরা অতি উৎসাহী কিছু শিক্ষার্থী তাকে পেটাচ্ছে। ছাত্র রাজনীতি যদি বহাল থাকে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। সকল শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব। বিপ্লব পরবর্তী যে বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতায় এই ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশ। এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ঘটনার সময় হামলাকারীদের কাছ থেকে শামীমকে উদ্ধার করে একটি নিরাপদ কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। পরে তালা ভেঙে শামীমকে আবারও বেধড়ক মারধর করে হামলাকারীরা। নিরাপত্তা অফিস সংলগ্ন যে এরিয়াটা আছে সেইটুকুকে সেফ রাখার জন্য আমি নিজে উপস্থিত থেকে ঢাল হয়ে আমরা প্রক্রিয়াল বডি সদস্যগণ সেখানে কিন্তু তালাবদ্ধ করেছি। পরবর্তীতে সেখানে আবার তালা ভেঙেছে তারা, খুব বিক্ষুব্ধ যারা ছিল। নিহত শামীম আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। সময় সংবাদ, সাভার। বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপি কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি বলেছেন, জনবান্ধব পুলিশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রকৃত অপরাধীর পরিবর্তে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয়, চাঁদাবাজি যেন না হয়, প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরা আমাদের সমাজটাকেই গ্রাস করে নিছে, এটারে কিভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। এইটির জন্য জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে বৈঠকেই অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, 1 অক্টোবর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার সংক্রান্ত রিপোর্ট জমা দেবে 6 কমিটি। এছাড়াও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বিচারের জন্য ভারত সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য গত 11 সেপ্টেম্বর গঠিত হয় 6 সংস্কার কমিশন। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসেন সংস্কার কমিশনের প্রধানরা। এদিন উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024-এর খসড়ায় অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। গুরুত্বপূর্ণ এই দুটি বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি, ভোটাধিকার থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের বঞ্চনা এবং অতীতটা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, 1 অক্টোবর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন রাষ্ট্র সংস্কারের 6 কমিটি। 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বিচারের জন্য ভারত সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মব জাস্টিস সহ্য করবে না সরকার, সাফ জানান আইন উপদেষ্টা। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে, বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, সুষ্ঠু নির্বাচন ইস্যুতে শিগগিরই রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ হবে, ঢেলে সাজানো হবে প্রশাসনকে। যে প্রতিষ্ঠানগুলো গত 15 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত 53 বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে, জনগণের জন্য, সেগুলোকে ঢেলে সাজানো। শিগগিরই নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। কতগুলো পরিবর্তন আনতে হবে, কতগুলো সংস্কার করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আর ধানমন্ডি উত্তরা পূর্ব থানার আলাদা মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। এদিকে বুধবার রাতে গ্রেফতার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তালিকার যে সাক্ষী তারা এই ঘটনাস্থলে কিভাবে ওইখানে উপস্থিত হলো তারও কোনো ব্যাখ্যা প্রসিকিউশন দিতে পারে নাই। এটা একটা মিথ্যা বোগাস মামলা, আদালতে আমরা বলেছি। চৌধুরী মানিক তাকেও ধানমন্ডি থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখে জেল হাজতে প্রেরণ করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে যে হত্যাগুলো হয়েছিল, এই হত্যাগুলো যিনি মাস্টার মাইন্ড, যিনি এই হত্যাগুলোর সঙ্গে সম্পূর্ণ তার ষড়যন্ত্রে এবং তার নির্দেশে হয়েছিল, সে আসাদুজ্জামান, তাকেও উত্তরা থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে বুধবার রাতে গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বেক্সিমকো গ্রুপের নিয়ন্ত্রণ হারালেন সালমান এফ রহমান। গ্রুপটির সব সম্পত্তি জব্দ করে দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। তবে বেক্সিমকোর সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। এদিকে এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তর এবং বিক্রির নিষেধাজ্ঞা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। রোববার আদেশ দেবেন হাইকোর্ট। সফেদ শুভ্র দাড়ির আড়ালে গত 15 বছরে আর্থিক খাতে দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের কাঁড়ি কাঁড়ি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকার পাহাড় করেছেন দরবেশ খ্যাত এই ব্যবসায়ী। বিদেশি অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রফতানির আড়ালে 1000 কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশ ছাড়তে পারেননি সালমান এফ রহমান। 8 দিন পর নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। ঋণ করে করা সালমানের সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে গেল 5 সেপ্টেম্বর হাইকোর্টে জনস্বার্থে রিট করেন এক আইনজীবী। বৃহস্পতিবার সেই রিটের আদেশ প্রকাশ হয়। আদেশে বলা হয়, বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক, সময় 6 মাস। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টদের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো। একটা কম্পিটেন্ট পারসন, অনেস্ট পারসনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে। এত বড় একটা কোম্পানি চালানো কিন্তু সোজা ব্যাপার না। তত্ত্বাবধায়ক নিয়োগ হলেও গ্রুপটির কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন রিটকারীর আইনজীবী। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে, ইনক্রিমেন্টস, রিটায়ারমেন্ট, প্রমোশন সব কিছু হবে। আর ওই ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে। এদিকে বৃহস্পতিবার দুপুরে এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। এ বিষয়ে রোববার আদেশ দেওয়ার কথা জানানো হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এ নিয়ে এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়ল 28টি। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে আছে। আগামী সপ্তাহের শুরুতেই হতে পারে প্রজ্ঞাপন। জুলাই আগস্টের ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে বলেও জানিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে
ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে গেলেই যথাযথ প্রক্রিয়ায় এই বিচারগুলো শুরু হয়ে যাবে বলে আমরা আশা করছি। প্রথমে একটা ট্রাইব্যুনাল হবে, পরবর্তী সময়ে মামলার সংখ্যা, মামলার কাজের ভলিউম বিবেচনায় যদি সরকার বা আমাদের কাছে মনে হয় যে অধিকতর সংখ্যায় ট্রাইব্যুনাল দরকার, যেটা আগে 2টো ট্রাইব্যুনাল ছিল, এরকম প্রয়োজন বোধে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করতে পারেন। সারা দেশে নয়, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি। সরকার সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন বিএনপি নেতারা। এরই অংশ হিসেবে নিজ জেলা ঠাকুরগাঁয়ে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাবে আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল। তাদের হাতে তুলে দেন আর্থিক সহায়তা। এ সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয় নিয়ে তুলে ধরেন নিজের মতামত। বলেন, সারা দেশে নয়, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, তার মানে প্রশাসন ফেল করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না। এরপর দুপুরে রানীশঙ্কল উপজেলার ডিগ্রি কলেজ মাঠে দলীয় জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত 17 থেকে 18 বছরে শেখ হাসিনা শুধু দেশের সম্পদ লুটোই করেনি, দেশকে ফকির করে গেছেন। এই 16-17 বছর ধরে বড় বড় মেগা প্রজেক্ট নাম দিয়ে মেগা লুট করেছে। অন্যদিকে আপনাদের ছোট ছোট এলাকাতে এই একেবারে আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত যত পারছে তারা চুরি করার চেষ্টা করছে। বিকেলে পীরগঞ্জের ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আরেকটি জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। দেশকে নতুনভাবে সাজাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চালু হচ্ছে মেট্রো রেল। তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল 3টা থেকে, চলবে রাত 9টা 40 পর্যন্ত। বিকেলে সংবাদ সম্মেলন করে তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। এদিকে মেরামত শেষ হওয়ায় কাল খুলবে কাজীপাড়া স্টেশনও। যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের। সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান, প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি 12 মিনিট পর রাত 9টা পর্যন্ত চলবে ট্রেন। আমরা আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3টা 30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তর থেকে শুরু হবে 3টা 50-এ, রাত 9টা 40-এ শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর 10 স্টেশন চালু হতে 1 বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র 2 মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট, কন্ট্রাক্টর, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সময় সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে মেট্রো রেলের ভায়াডাক্টের নকশাগত ত্রুটির কারণে খুলে যাচ্ছে রিপেয়ারিং প্যাড, এমনটাই মত বিশেষজ্ঞদের। নকশায় কিছুটা পরিবর্তন আনলেই এ সমস্যার সমাধান হতে পারে। আর দীর্ঘস্থায়ী সমাধানে বেশি চাপ সহনশীল পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ তাদের। সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানালেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক।
বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগস্থলে বসানো হয় বিশেষ ধরনের রাবারের তৈরি এই উপাদান। এর কাজ গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়া। বিশেষ এই উপাদান ব্যবহার হয়েছে বাংলাদেশের মেট্রো রেলেও। 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে খুলে পড়ে বিয়ারিং প্যাড। এতে 10 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। বিশেষজ্ঞরা বলছেন, বিয়ারিং প্যাড যে জায়গায় খুলে গেছে সেটি ট্রেনের বাঁক নেয়ার স্থান, ফলে সেখানে চাপ তৈরি হয় বেশি। কিন্তু মেট্রো রেলের ভায়াডাক্টের নকশাতে এই বাঁক স্থানে অতিরিক্ত চাপের ব্যাপারটা বিবেচনায় নেওয়া হয়নি। এজন্যই ভায়াডাক্টের নকশাগত ত্রুটিকেই দায়ী করছেন এই বিশেষজ্ঞ। কার্ভ সেকশন থেকে আমরা স্ট্রেট সেগমেন্টে যাচ্ছি, এটা একটা ট্রানজিশন জোন। এই জায়গায় বিয়ারিং প্যাড একেবারে ফ্রিলি বসিয়ে রাখাটা আমার মনে হয় যে অ্যানালিসিস করার দরকার ছিল যারা নকশা করেছে, সেই জায়গায় তাদের জ্ঞান ধ্যানের কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে। যে প্রায় 1.5 বছর 2 বছর ধরে যে ট্রেন চলছে, প্রতিদিন ধীরে ধীরে তার যে জায়গায় বসানো ছিল সেখান থেকে সরতে সরতে সে কিন্তু ওই যে আমি বলছি যে জয়েন্টের মধ্যে বসে আছে, সেখান থেকে কিন্তু বের হয়ে পড়ে গেছে। এজন্য পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে স্ক্রু বা নাট বল্টুর মাধ্যমে বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা করার পরামর্শ জানিয়ে এই বিশেষজ্ঞ বলছেন, রাবারের বিয়ারিং বাদ দিয়ে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল পড ব্যবহার করতে হবে। যদি নকশাতে দেওয়া থাকতো তাহলে যারা নির্মাণ করছেন তারা বাধ্য থাকতো এটা ধরে রাখার জন্য, যে গ্রুপের কথা বলছি সেটা দেওয়ার জন্য। এখানে আসলে এই ধরনের রাবার বিয়ারিং প্যাড ব্যবহার না করে এখানে পট বিয়ারিং ব্যবহার করা উচিত ছিল। ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ বলছেন, এসব দিক মাথায় রেখে নতুন করে পরিকল্পনা করছেন তারা। এই ধরনের ব্যবস্থা এখন নেই, এটা ঠিক। এখন আমাদের যে টিম তদন্ত করছে এবং কনসালটেন্ট টিম যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টের ভিত্তিতে এটা সুপারিশও থাকবে কিভাবে এটাকে দীর্ঘস্থায়ী করা যায় বা আরও মোর সিকিউর করা যায়। যদি এরকম ব্যবস্থা ওনারা সাজেশন দেন, প্রয়োজনে আমরা বিশেষজ্ঞ যারা আছেন এই লাইনে তাদের সাপোর্টও নেব, নিয়ে আমরা একটা ব্যবস্থা বের করবো যাতে করে এই ধরনের ঘটনা সামনে আর না ঘটে। নির্মাণাধীন মেট্রো লাইনগুলোর নকশাতেও প্যাড ধরে রাখার বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কাগজে কলমে বরিশাল শহরে 22টি খালের নাম থাকলেও বাস্তবে মাত্র 8 থেকে 10টি খাল টিকে আছে, তাও দখল দূষণে বিলীন হওয়ার পথে। সেই খাল উদ্ধারে এবার জেলা প্রশাসন নগরবাসীকে সঙ্গে নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে। আজ থেকে শুরু হয়েছে খালের পরিচ্ছন্নতা কার্যক্রম। বিস্তারিত সুমন হাসানের ছবিতে দেখব অপূর্ব রিপোর্ট। ঝোপঝাড়, জঙ্গল, ময়লা আবর্জনায় ভরা বরিশালের ঐতিহ্যবাহী জেলখাল। 2010 সালে সিটি কর্পোরেশনের করা মাস্টার প্ল্যানে 22টি খালের নাম থাকলেও বর্তমানে কোনো মতে অস্তিত্ব টিকে আছে মাত্র 8 থেকে 10টির। নগরবাসীর অভিযোগ, খালগুলো ভরাট থাকায় সামান্য বৃষ্টিতেই শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতার। এছাড়া সংকুচিত হয়েছে নদীর সঙ্গে খালের সংযোগও। এমন সমস্যায় বরিশাল জেলা প্রশাসন নগরবাসীকে সঙ্গে নিয়ে খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মসূচি হাতে নেয়। বৃহস্পতিবার সকালে মরকখোলার পোল অংশে বিভিন্ন সংগঠন এ কর্মযজ্ঞে যোগ দেয়। আমাদের যত খাল ছিল বরিশালে সবগুলোই মরে গেছে। ময়লা পরিষ্কার করার মাধ্যমে আমরা একটি নতুন রূপান্তরের বার্তা ছড়াবো। পরিষ্কার অবস্থাটা বিদ্যমান থাকে, এটার জন্য আমাদের সচেতনতাটা ধরে রাখা। বরিশাল শহরকে জলাবদ্ধতা মুক্ত রাখতে হলে আমাদের খালটা খনন করা দরকার, খালটাকে আগাছা মুক্ত এবং দখল মুক্ত করা দরকার। এর আগে এমন উদ্যোগ নেওয়া হলেও সুফল ধরে রাখা যায়নি জানিয়ে সমন্বিতভাবে স্থায়ী সমাধানের তাগিদ পরিবেশবাদীদের। এখানে আগে অর্থের যোগানের কথা চিন্তা করতে হবে, প্ল্যানিং এর কথা চিন্তা করতে হবে, তাহলেই মূলত এই খালের যে সংস্কার এবং বা খনন মূলত সফল হবে। আর দখলদারদের তালিকা ধরে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। জনগণ পরিষ্কার আপনি যদি আবারও সেই ময়লা এবং পলিথিন যদি আবার নদীতে আপনি ফেলেন, তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। পরিচ্ছন্নতা অভিযানের অগ্রভাগে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ এতে অংশ নেয় বলে জানানো হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাষ্ট্রায়ত্ত 6টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। রাতে আলাদা প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর এমডি পদে চুক্তি বাতিলের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। ব্যাংকগুলো হলো সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক PLC।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর চুক্তি বাতিলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যানকে। চলতি অর্থবছরে $200 কোটি অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংক। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। জাতীয় বাজেট সহায়তার পাশাপাশি জ্বালানি, ব্যাংকের তারল্য সংকট কাটানো, বন্যা পরবর্তী পুনর্বাসন, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে এই অর্থ ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে কারিগরি সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হতে কয়েকদিন ধরেই বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল। বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি তা নিয়েই পর্যালোচনায় ব্যস্ত দলটি। বৃহস্পতিবারও সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্বব্যাংক। এতে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে অংশ নেন অন্যান্য প্রতিনিধিরা। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মার্টিন রাইজার জানান, চলতি অর্থ বছরের জুনের মধ্যেই $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তা পাবে বাংলাদেশ। We have been a long-standing partner of Bangladesh. We've been here from the very beginning. Final decision on this is taken by a board of directors. We're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year, which runs until June next year. অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, জাতীয় বাজেট, স্বাস্থ্য, অবকাঠামো নির্মাণে ঋণ দেবে বিশ্বব্যাংক। আলোচনা হয়েছে তারল্য সংকট ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তা নিয়েও। ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সেলফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কি কি সহায়তা দেবে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। এ সময় সাংবাদিকদের মার্টিন রাইজার জানান, ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাতের সংস্কারে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। Well, there are many technical issues related to strengthening the banking sector, making sure that people can trust the banks. দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্টিন রাইজার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, উপদেষ্টা পরিষদের বৈঠক। ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, জানালেন আইন উপদেষ্টা। এবং সারা দেশে নয়, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।